পার্টি অফিস থেকে বেরিয়ে কমরেড প্রভাত সেন বাড়ির দিকে পা বাড়ালেন। সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছেন। মেয়েদের মিছিল অর্গানাইজ করতে সারা দিন ধরে ঘুরে বেরিয়েছেন। বিকেলে শ্রমিক কর্মচারীদের সঙ্গে মিছিলে পথ হেঁটেছেন, ময়দানের জমায়েতে বক্তৃতাও দিয়েছেন। না, আর পারছেন না তিনি। এবার বাড়ি ফিরবেন। ভালো করে সাবান দিয়ে স্নান করে এখন প্রয়োজন এক কাপ ফার্স্ট ক্লাস চা। ক্লান্তিতে ভরা দেহখানাকে টানতে টানতে সিঁড়ি বেয়ে তাঁর 3 তলার ফ্ল্যাটের সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়লেন কমরেড প্রভাত সেন। মাথার মধ্যে হঠাৎ যেন আগুন জ্বলে উঠল। দরজায় তালা বন্ধ। ও, তাহলে মাধবী এখনো বাড়ি ফেরেনি। স্কুল ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ায় মেয়ে মুন্না পিসির বাড়ি বেড়াতে গেছে। মাধবী অফিস থেকে ফেরেনি এখনো। সুতরাং, কিন্তু মাধবী তো একটা ছোট্ট প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ করে। ওদের কোনো ইউনিয়ন নেই, সুতরাং মেয়েদের মিছিলও নেই। তবু মাধবী এখনো বাড়ি ফেরেনি কেন? স্ত্রীর ইদানিংকার চলাফেরা সম্পর্কে কমরেড প্রভাত সেনের মাথায় অসংখ্য প্রশ্ন কিলবিলিয়ে ওঠে। ভয়ঙ্কর একটা বিরক্তি নিয়ে নিজের চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খোলেন প্রভাত সেন। সুইচে হাত দিয়ে দেখেন লোডশেডিং। হ্যারিকেনটা যে মাধবী কোথায় রাখে প্রভাত সেনের জানার প্রয়োজন হয়নি কোনোদিন। সুতরাং ধুলো মাখা পা নিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে পড়েন তিনি। সারাদিন পরিশ্রমের পর বাড়ি ফিরে বউয়ের হাতে কোথায় এক কাপ, না, মাধবীর সঙ্গে একটা হেস্ত নেস্ত আজ তাকে করতেই হবে। মাধবী ঘরে ঢোকে। পলিথিনের নেটের থলেতে বাজার, সারা দেহে অবর্ণনীয় ক্লান্তির ছাপ। কি গো, হ্যারিকেনটাও একটু জ্বালতে পারোনি? মাধবীর কণ্ঠে ক্ষোভ। প্রভাত সেন নিঃশব্দ। বাজার নামিয়ে রেখে মাধবী হ্যারিকেন ধরায়, কাপড় ছাড়ে, তারপর বলে, না ওঠো তো, স্টোভে চায়ের জলটা একটু চাপিয়ে দাও, আমি বাথরুম থেকে আসছি। কমরেড প্রভাত সেন আর তাঁর রাগকে চেপে রাখতে পারেন না। চিৎকার করে বলে ওঠেন, শোনো, আমার দ্বারা চাটা করা হবে না। তার অস্বাভাবিক চিৎকারে মাধবী ঘুরে দাঁড়ায়। দুভ্রুর মাঝখানে খেলে যায় বিরক্তির ঢেউ। ও জিজ্ঞাসা করে, আরে কি হলো তোমার? লজ্জা করছে না আমাকে চা চাপাতে বলতে? প্রভাত সেন উঠে বসেন। কোন রাজকার্য সেরে এলেন এত রাত পর্যন্ত? কোথায় ঘোরা হয় আজকাল? প্রভাত সেন রাগে হাঁপাতে থাকেন। হ্যারিকেনের হলুদ আলো মাধবীর চোখের মণিতে পড়ে তীরের মতো যেন ঠিকরে বেরোয়। বুকের ভেতরকার চাপা বেদনাটা চোখের কোণে জ্বালা ধরায়। মুখে শুধু বলে, আমার চা খাবার প্রয়োজন নেই, তোমার দরকার হলে করে খেতে পারো। মাধবী বাথরুমে ঢুকতে যায়। প্রভাত সেন বিছানা থেকে লাফিয়ে নেমে তার সামনে এসে দাঁড়ান। বলেন, এই, তোমাকেই চা করতে হবে এবং বলতে হবে কি করছিলে এত রাত অবধি। স্বামীর মুখের দিকে তাকিয়ে কেমন হাসি পায় মাধবীর। মুখের মধ্যে দলা পাকিয়ে ওঠে এক রাশ ঘৃণা। জানালা দিয়ে থুথুটা বাইরে ফেলে ছাড়া কাপড়টা কোঁচাতে কোঁচাতে মাধবী বলে,
আমাদের অফিসের ভানুদার বাড়ি গিয়েছিলাম। ভানুদার বউটার ভীষণ অসুখ, সিভিয়ার অ্যানিমিয়া, একেবারে মরণাপন্ন। ফেরার পথে কলকাতা জুড়ে জ্যামজট, মিছিলের পর মিছিল, হাঁটতে হাঁটতে ফেরা, তারপর আবার বাজার। থাক, আর ফিরিস্তি দিতে হবে না তোমায়। মাধবীকে কথা শেষ করতে না দিয়ে প্রভাত সেন চেঁচিয়ে ওঠেন, কি ভাবোটা কি? আমি কিচ্ছু বুঝি না, না? আর সহ্য করতে পারে না মাধবী। লজ্জায় ঘৃণায় তার শরীরটা তলোয়ারের মতো কেমন যেন লম্বা হয়ে ওঠে। প্রভাত সেনের মুখের সামনে এগিয়ে যায় মাধবী। কি বোঝো তুমি? ক্ষিপ্ত তার জিজ্ঞাসা। প্রভাত সেন রাগে কাঁপছেন। বলেন, তুমি ভানুর কাছে আড্ডা মারতে গিয়েছিলে। ভানুর বউয়ের অসুখটা একটা অজুহাত। আহত সাপের মতো ফোঁস করে ওঠে মাধবী। হ্যাঁ হ্যাঁ, আড্ডাই মারতে গিয়েছিলাম। তাতে কি হয়েছে? ভানুদা আমার সহকর্মী, আমার বন্ধু। ফের যদি তুমি ভানুকে বন্ধু বলেছ। প্রভাত সেন মাধবীর ওপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিলেন। হঠাৎ আলো জ্বলে ওঠে। মাধবী দেয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে, তার হাতে দুয়ার দেবার কাঠখানা, মাথার ওপর লেনিনের ছবি বাঁধানো। লেনিন যেন মাধবীকে পাহারা দিচ্ছেন। কমরেড প্রভাত সেন তখন যেন নট নরমচরণ একখানা স্ট্যাচু। তার বুকের লাল ব্যাজে কেবল চকচক করে সাদা রঙের ছাপা একটা দৃপ্ত স্লোগান, মে দিবস জিন্দাবাদ।